পাইথন প্রোগ্রামিংয়ের আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো তা হলো স্ট্রিং অপারেশন। এতদিন অবধি আমরা স্ট্রিং নিয়ে কাজকর্ম করেছি, সেই স্ট্রিংয়ের বিভিন্ন ধরনের অপারেশনগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথম যে অপারেশনটা সম্পর্কে জানবো আমরা তা হলো কনক্যাটিনেশন। কাকে বলে? পাইথনে স্ট্রিং সংযোগ হলো একাধিক স্ট্রিংকে একত্রিত করে একটি নতুন বৃহত্তর স্ট্রিং তৈরি করার প্রক্রিয়া। এটি পাইথনে খুব সাধারণ এবং প্রায়ই ব্যবহৃত একটি অপারেশন। পাইথনে স্ট্রিং সংযোগের জন্য মূলত তিনটি প্রধান পদ্ধতি রয়েছে। তাহলে বোঝা গেল এটি খুবই নর্মাল একটি অপারেশন, যেটি খুব স্বাভাবিকভাবে আমরা করি বা করা হয়। এবার তিনটি পদ্ধতির মধ্যে প্রথম আমরা দেখে নেব প্লাস অপারেটর ব্যবহার করে কিভাবে করা হয়। এটি স্ট্রিং সংযোগের সবচেয়ে সাধারণ এবং সহজ উপায়। যখন দুই বা ততোধিক স্ট্রিংয়ের মধ্যে প্লাস অপারেটর ব্যবহার করে তখন পাইথন সেগুলিকে একত্রিত করে একটি নতুন স্ট্রিং তৈরি করে। আশা করছি বুঝতে পেরেছ। একটা উদাহরণ দেখে বুঝতে পারো। এই একটা উদাহরণ নিয়েছি, দেখো আমরা এখানে 4টি স্ট্রিং নিয়েছি। হ্যালো একটা স্ট্রিং, স্পেস একটা স্ট্রিং, ওয়ার্ল্ড একটা স্ট্রিং, এক্সক্লেমেটরি সাইন একটা স্ট্রিং। এবার দুটি স্ট্রিং সংযোগ করব। দেখি, রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে str1 str3। str1 মানে এটা, str3 মানে এটা। এই দুটো অ্যাড হয়েছে, অ্যাড হয়ে রেজাল্ট 1-এ গেছে। সেখান থেকে প্রিন্ট এসছে রেজাল্ট 1। কি এসছে দেখো, str1 এর হ্যালো আর str3 এর ওয়ার্ল্ড। বোঝা গেল? আর একটা উদাহরণ দেখিনি। একাধিক স্ট্রিং সংযোগ, str1 str2 str3 str4। str1-এ আছে হ্যালো এসছে, str2-তে ছিল স্পেস, সেই স্পেসটা চলে এসছে এখানে। str3-তে ছিল ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটা চলে আসছে এখানে। str4-এ ছিল এক্সক্লেমেটরি সাইন, সেই এক্সক্লেমেটরি সাইন চলে আসছে এখানে। আশা করছি বুঝতে পারছো। ভেরিয়েবল এবং লিটারাল স্ট্রিং সংযোগ। একটা ভেরিয়েবল নিয়েছি নেম, সেখানে একটা স্ট্রিং রেখেছি। গ্রিটিংস বলে আরেকটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে হ্যালো বলে একটা স্ট্রিং লিখেছি এবং নেম ভেরিয়েবলটা রেখেছি এবং পরে এক্সক্লেমেটরি সাইন দিয়েছি। সবগুলো আমরা সংযুক্ত করেছি এই প্লাস অপারেটরের মাধ্যমে। ঠিক আছে? প্রিন্ট গ্রিটিংস যখনই দেব তখন আমার এটা প্রিন্ট হবে। ঠিক আছে? এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানার সেটা হলো শুধুমাত্র স্ট্রিং ডেটা টাইপের সাথে স্ট্রিং সংযোগ করা যায় অন্য ডেটা টাইপের সাথে, যেমন সংখ্যা, পূর্ণ সংখ্যা ইত্যাদির সঙ্গে সরাসরি প্লাস অপারেটর ব্যবহার করে সংযোগ করার চেষ্টা করলে টাইপ এরর ঘটবে। সেক্ষেত্রে অন্য ডেটা টাইপকে প্রথমে স্ট্রিংয়ে রূপান্তর করতে হবে। একটা উদাহরণ দেখিনি। age30 অর্থাৎ এজ হলো এখানে ইন্টিজার ভেরিয়েবল, রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে মাই এজ ইজ একটা স্ট্রিং, এজকে স্ট্রিং করে নিয়ে এলাম, তারপর প্রিন্ট করলাম। যদি এটা করি তাহলে মাই এজ ইজ 30 দেখাবে, যদি না করতাম তাহলে একটা টাইপ এরর দেখাতো। মানে এই কাজটুকু যদি আমরা না করতাম তাহলে আমাদের একটা টাইপ এরর দেখাতো। আশা করছি বুঝতে পেরেছো। এবারে আমরা কনক্যাটিনেশনেরই আরও একটা উদাহরণ দেখে নেব। সেটি হলো ফরম্যাটেড স্ট্রিংস লিটারাল বা এফ স্ট্রিং ব্যবহার করে কি করে করা হয়। এফ স্ট্রিংস স্ট্রিং ফরম্যাটিংয়ের এবং সংযোগের একটি অত্যন্ত শক্তিশালী উপায়। স্ট্রিং লিটারালের আগে স্মল এফ বা ক্যাপিটাল এফ রেখে কার্লি ব্রেকেটের মধ্যে ভেরিয়েবল বা এক্সপ্রেশন রেখে সরাসরি সেগুলিকে স্ট্রিংয়ের মধ্যে এমবেড করা যেতে পারে, অর্থাৎ যুক্ত করা যেতে পারে। এমবেড মানে যুক্ত। একটা উদাহরণ দেখে নিলাম। একটা ভেরিয়েবল এফ স্ট্রিং নিয়েছে, মাই নেম ইজ, এই ফার্স্ট নেমটা চলে এসছে এখানে, এই লাস্ট নেমটা চলে এসছে এখানে। এই দুটোর মধ্যে দেখো একটু স্পেস দেওয়া রয়েছে। রেজাল্ট কি আসবে? মাই নেম ইজ, এই মাই নেম ইজ চলে এসছে এখানে। এই ফার্স্ট নেম রাজু চলে এসছে এখানে।
লাস্ট নেম দাস চলে এসছে এখানে, যে স্পেসটা চলে আসছে এখানে। আশা করছি বুঝতে পারছো। আর একটা উদাহরণ দেখিনি আমরা। হ্যালো ফার্স্ট নেম, এই ফার্স্ট নেম কোথায়? এই ফার্স্ট নেমটা এসছে এখানে, এইটুকু ছিল বা লিখলাম। এজ ভেরিয়েবলটা এখানে আসলো, ইয়ার্স ওল্ড। প্রিন্ট যখন মেসেজ ভেরিয়েবলটাকে প্রিন্ট করছি তখন এই রেজাল্টটা আসবে। কোনো সমস্যা আছে তোমাদের? আশা করছি নেই, বুঝতে পেরেছো। অপর আরেকটি উদাহরণ দেখে নিই, এক্সপ্রেশন ব্যবহার। প্রাইস ইকুয়াল টু লিখেছি একটা কোয়ান্টিটি, একটা লিখেছি টোটাল বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে এফ স্ট্রিংয়ের সাহায্যে দ্য টোটাল কস্ট ইজ লিখেছি। তারপর প্রাইসের সঙ্গে কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করেছি এবং তারপর ডট 2f লিখেছি। এই 2f মানে কি? 2f মানে হলো 2 দশমিক স্থান। রেজাল্টটা দেখলে আমরা বুঝতে পারবো। দ্য টোটাল কস্ট ইজ $, এইটুকু চলে আসলো এখানে, এইটুকু। এবার 3 এর সঙ্গে এটার যখন মাল্টিপ্লাই হবে তখন রেজাল্ট এটাই আসবে। কিন্তু অ্যাকচুয়ালি এই জিরোটা থাকার কথা ছিল না, এই জিরোটা আমি চাইছি, তার জন্য কি করব? ডট 2f লিখবো। ডট 2f লিখলে এই রেজাল্টটা আসবে। এফ স্ট্রিংস তার সরলতা এবং কার্যকারিতার জন্য আধুনিক পাইথন স্ট্রিং সংযোগ এবং ফরম্যাটিংয়ের জন্য অত্যন্ত পছন্দের। এটা আমরা অলরেডি আগেও আলোচনা করেছি যে স্ট্রিং আমাদের কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বা বৈশিষ্ট্য পাইথনের ক্ষেত্রে। এবারে আমরা দেখব কনক্যাটিনেশনের অপর একটি অপারেশন, সেটি জয়েন ফাংশন ব্যবহার করে। জয়েন ফাংশন পদ্ধতিটি স্ট্রিংগুলির একটি ইটারেবল যেমন একটি তালিকা বা টাপল থেকে স্ট্রিং সংযোগ করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি স্ট্রিং মেথড যা ইটারেবলের প্রত্যেকটি উপাদানের জন্য তার আহ্বানকারী স্ট্রিংটিকে বিভাজক হিসেবে প্রবেশ করায়। এটি বড় সংখ্যক স্ট্রিং সংযোগের জন্য অত্যন্ত দক্ষ। কিছু বোঝা গেল? খুব একটা বুঝতে পারিনি, উদাহরণটা দেখে নিই, দেখো সোজা হয়ে যাবে। একটা লিস্ট নিয়েছি ওয়ার্ডস, সেখানে 3টে আইটেম বা উপাদান। এই যে উপাদানগুলোর কথা বলছি আমরা, এই হলো সেই উপাদান। একটি স্পেস দিয়ে সংযোগ। এবার লক্ষ্য করি, একটা ভেরিয়েবল নিয়েছি সেন্টেন্স 1, সেখানে ডবল ইনভার্টেড কমার মাঝখানে স্পেস রেখেছি। এইটাকে কি বলা হচ্ছে? এইটাকে বলা হচ্ছে আহ্বানকারী বা সেপারেটর। এই ওয়ার্ডস কি? এই যে ওয়ার্ডস, একটু বুঝি ভালো করে। জয়েন পদ্ধতিটি স্ট্রিংগুলির একটি ইটারেবল যেমন তালিকা বা টাপল, এই যে লিস্ট মানে তালিকা, থেকে স্ট্রিং সংযোগ করার জন্য ব্যবহৃত হয়। একদম ঠিক। এটি একটি স্ট্রিং মেথড যা ইটারেবলের প্রতিটি উপাদান তার মধ্যে আহ্বানকারী স্ট্রিংটিকে, আহ্বানকারী স্ট্রিং বলতে এই যে জয়েন ফাংশনের আগে ডট জয়েনের আগে ডবল ইনভার্টেড কমার মধ্যে যা থাকবে সেটাকে বলা হচ্ছে আহ্বানকারী। এবং সেটা কোথায় থাকবে আমরা রেজাল্টে দেখব। আহ্বানকারী স্ট্রিংটিকে বিভাজক বা সেপারেটর হিসেবে প্রবেশ করায়। এটি বড় সংখ্যক স্ট্রিং সংযোগের জন্য অত্যন্ত দক্ষ। কি করে অ্যাকচুয়ালি? এই ডট জয়েনের আগে যেটা থাকে সেটা এই লিস্টের প্রত্যেকটা আইটেমের মাঝখানে ঢুকে লিস্টটাকে একটা বড় লিস্ট তৈরি করে দেবে। বুঝতে পারলে কি? একটা উদাহরণের মাধ্যমে বুঝি। ডট জয়েন এই স্পেসগুলোকে প্রত্যেকটার মাঝে দিয়ে দিয়েছে। দেখো এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে, কিন্তু এখানে যখন লিস্টের উপাদান হিসেবে বা আইটেম হিসেবে ছিল তখন কিন্তু কোনো স্পেস ছিল না। বোঝাতে পারলাম? আরেকটা উদাহরণ দেখি, আরেকটু পরিষ্কার হবে। একটি ড্যাশ দিয়ে সংযোগ। জয়েন ফাংশনের আগে দেখো একটা ড্যাশ দেখতে পাচ্ছি এবং তার পাশে আমরা নতুন একটা লিস্ট নিয়েছি। সেই লিস্টে 3টে আইটেম আছে। এবারে কি করেছি? রেজাল্ট যখন আমরা করেছি মানে প্রিন্ট করেছি তখন দেখো এইটা এসছে। কি করে আসলো ভালো করে একটু বোঝার চেষ্টা করি। এই ড্যাশটার কাজ কি? এই ড্যাশের কাজ হলো জয়েন ফাংশনের পরে যে লিস্ট বা টাপল যাই থাকুক না কেন
সেখানকার প্রত্যেকটি আইটেমকে নিয়ে এবং প্রত্যেকটি আইটেমের মাঝে এই সেপারেটরটাকেই ব্যবহার করবে। এই সেপারেটরটাকেই ব্যবহার করে নতুন একটি স্ট্রিং তৈরি করে দেবে। দেখো, অ্যাপেল লিখেছে, ব্যানানা নিয়ে এসছে, চেরি নিয়ে এসছে, এবং প্রত্যেকটার মাঝে এই স্ট্রিংটা এইটা দিয়েছে। এটাকে তুমি সেপারেটরও বলতে পারো, আহ্বানকারীও বলতে পারো, বা এই পার্টিকুলার স্ট্রিংটাও বলতে পারো, যা খুশি। আরেকটা উদাহরণ দেখি, খালি স্ট্রিং দিয়ে সংযোগ। আহ্বানকারী বা বিভাজক বা সেপারেটর যাই বলো, সেটার মধ্যে কিছু নেই, ডবল ইনভার্টেড কমার মধ্যে কিছু নেই, ফাঁকা। একটা লিস্ট নিয়েছি আমরা, রেজাল্টটা লক্ষ্য করো। এই রেজাল্টটা অ্যাকচুয়ালি এর ভেতর স্টোর করেছে, প্রিন্ট করে, যেটাকে প্রিন্ট করে দিয়েছে। ABC লিখেছে, এই এটা এ, এই বি, এই সি প্রিন্ট করে দিয়েছে, অথচ এর ভেতর বা এর মাঝে কোনো স্পেস বা কোনো কিছু নেই। কেন নেই? কারণ কোনো বিভাজক বা সেপারেটর তো নেই এখানে। এখানে কি কোনো বিভাজক বা সেপারেটর আছে? নেই। তাই ABC শুধু ABC হিসেবেই থাকবে। এবার আরেকটা উদাহরণ দেখিনি, টাপল ব্যবহার। এখানে টাপল তার বিভিন্ন আইটেম। এবার আমরা জয়েন করেছি কি দিয়ে, বা আহ্বান করেছি কি দিয়ে, বা সেপারেটর হিসেবে কি রেখেছি? \n, মানে নিউ লাইন। তাহলে কি করবে? প্রথম হেডারটাকে দেখালো, তারপর এটা এক্সিকিউট হলো, বা এই সেপারেটর আসলো, এর কাজ কি? নতুন একটা লাইন তৈরি করা। তারপর বডিটা আসলো, আবার নতুন লাইন, তারপর ফুটার আসলো। যদি আরও কিছু থেকে থাকতো টাপলে, তাহলে সে সমস্ত কিছুই নতুন নতুন লাইনে বসতো। আশা করছি কোনো সমস্যা নেই বুঝতে। জয়েন পদ্ধতিটি বিশেষভাবে কার্যকর যখন ইউজারের কাছে একটি তালিকার মতো ডেটা স্ট্রাকচারে অনেক স্ট্রিং থাকে এবং সেগুলিকে একক স্ট্রিং হিসেবে একত্রিত করতে চাওয়া হয়। আশা করছি কোনো সমস্যা হলো না বুঝতে। এবারে আমরা স্ট্রিং অপারেশনের যেটা বিষয় সম্পর্কে জানব, তার নাম হলো রিপিটিশন। রিপিটিশন মানে পুনরাবৃত্তি। কাকে বলে দেখিনি? প্রোগ্রামিংয়ে স্ট্রিং পুনরাবৃত্তি বলতে একটি স্ট্রিংকে নির্দিষ্ট সংখ্যকবার পুনরাবৃত্তি করে একটি নতুন স্ট্রিং তৈরি করাকে বোঝায়। বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটি একটি সহজ অপারেশন এবং এর জন্য বিশেষ অপারেটর বা ফাংশন থাকে। সাধারণত পুনরাবৃত্তির জন্য স্টার বা অ্যাস্টেরিস্ক, এই স্টারকেই বলা হয় অ্যাস্টেরিস্ক অপারেটর ব্যবহার করা হয়। আমি যেমন এটাকে মনে রাখার জন্য অ্যাস্টেরিস্ক না বলে এটাকে আস্তেরিস্কও বলি। এবার দেখে নিই এই অপারেটর কিভাবে কাজ করে। যখন একটি স্ট্রিংকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয়, তখন স্ট্রিংটি সেই পূর্ণ সংখ্যার মানের সমান সংখ্যকবার নিজের সাথে সংযুক্ত হয়ে নতুন স্ট্রিং তৈরি করে। উদাহরণের মাধ্যমে দেখি, একটি স্ট্রিং আছে হ্যালো, এবং আমরা এটিকে 3 বার পুনরাবৃত্তি করতে চাই। তাহলে একটা ভেরিয়েবল নিয়েছি, তার ভেতরে স্ট্রিংটা দিয়ে দিয়েছি, রিপিটেড স্ট্রিং বলে একটা নতুন ভেরিয়েবল, সেখানে অরিজিনাল স্ট্রিং তার সঙ্গে 3 ইন্টু করেছি। রেজাল্ট কি এসছে? হ্যালো হ্যালো হ্যালো। ভালো করে লক্ষ্য করবে, হ্যালোর পরে একটা স্পেস ছিল ছোট্ট, সেই স্পেসটাই এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আর একটা উদাহরণ দেখি আমরা। ABC n = 4। এবার n দিয়ে এটাকে গুণ করেছি, অর্থাৎ 4 দিয়ে গুণ করেছি, রেজাল্ট এসছে ABC 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 ABC। আশা করছি কোনো সমস্যা হলো না বুঝতে। এবারে এবিসিগুলোর মাঝখানে কোনো স্পেস বা ফাঁকা নেই কেন? কারণ অ্যাকচুয়াল স্ট্রিং যেটা এবিসি, তারপরে তো কোনো স্পেস বা ফাঁকা নেই, তাই এই উত্তরেও বা আউটপুটেও কোনো ফাঁকা নেই। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বুঝবো, পুনরাবৃত্তির সংখ্যাটি অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ এটার কথা বলছি অথবা এটার কথা বলছি, এটি ঋণাত্মক বা দশমিক সংখ্যা হতে পারে না। যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে ফলাফলটি একটি খালি স্ট্রিং বা এমটি স্ট্রিং হবে। বোঝা গেল? এবার নতুন একটি অপর বৈশিষ্ট্য দেখি। স্ট্রিং পুনরাবৃত্তি মূল স্ট্রিংটিকে পরিবর্তন করে না, বরং একটি নতুন স্ট্রিং তৈরি করে। হ্যাঁ, একদমই তাই। ব্যবহার কোথায় কোথায় হয়?
স্ট্রিং পুনরাবৃত্তি বিভিন্ন ক্ষেত্রে কার্যকর হতে পারে, যেমন টেক্সট প্যাটার্ন তৈরি করা, আউটপুট ফরম্যাট করা, টেস্টিংয়ের জন্য ডামি ডেটা তৈরি করা ইত্যাদি ক্ষেত্রে এগুলো কাজে লাগে। এবারে আমরা অপর যে স্ট্রিং অপারেশন সম্পর্কে জানবো তার নাম হলো মেম্বারশিপ, যাকে বাংলায় সদস্যতা বলে। কাকে বলে? প্রোগ্রামিংয়ে স্ট্রিং মেম্বারশিপ পরীক্ষা করে দেখে যে একটি নির্দিষ্ট অক্ষর বা সাবস্ট্রিং মানে অক্ষরের একটি ক্রম অন্য একটি স্ট্রিংয়ের মধ্যে উপস্থিত আছে কি না। এই অপারেশনের ফল সাধারণত একটি বুলিয়ান মান, সত্য বা মিথ্যা অর্থাৎ ট্রু বা ফলস হিসেবে উত্তর দেয়। বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এর জন্য ইন এবং নট ইন এই দুটি কিওয়ার্ড বা অপারেটর ব্যবহৃত হয়। এবারে দেখিনি আমরা কিভাবে কাজ করে। যদি নির্দিষ্ট অক্ষর বা সাবস্ট্রিং মূল স্ট্রিংটির মধ্যে পাওয়া যায় তাহলে ইন অপারেটর ট্রু রিটার্ন করে, অন্যথায় এটি ফলস রিটার্ন করে। এবার নট ইন কী করে কাজ করে? এটি ইন অপারেটরের ঠিক বিপরীত। যদি নির্দিষ্ট অক্ষর বা সাবস্ট্রিং মূল স্ট্রিংটির মধ্যে না পাওয়া যায় তাহলে নট ইন অপারেটর ট্রু রিটার্ন করে, অন্যথায় এটি ফলস রিটার্ন করে। বুঝা গেল? এবার একটা উদাহরণ দেখে নেওয়া যাক। ইন অপারেটরের উদাহরণ, মাই স্ট্রিং বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে হ্যালো ওয়ার্ল্ড রেখেছি, প্রিন্ট হ্যালো ইন মাই স্ট্রিং। এবার আমাকে বলো এই হ্যালো এই কথাটা কি মাই স্ট্রিং আছে? এক্স্যাক্টলি লক্ষ্য করবে, কারণ পাইথন কিন্তু কেস সেন্সিটিভ আছে, তাই অ্যান্সার হয়ে গেল ট্রু। এবারে প্রিন্ট পাইথন ইন মাই স্ট্রিং, এই পাইথন লেখাটা কি এই মাই স্ট্রিংয়ে আছে? নেই, তাহলে আউটপুট হলো ফলস। ও এই কথাটা কি মাই স্ট্রিংয়ে আছে? এই কথাটা আছে, তো এই যে ওয়ার্ল্ডের ও, সুতরাং আউটপুট হলো ট্রু। বোঝা গেল? এবার আমরা আরেকটা উদাহরণ দেখে নিই নট ইনের। একটা ভেরিয়েবল নিয়েছি গুড বাই নট ইন মাই স্ট্রিং। এবার খুঁজে দেখবে কি কোনটা নেই। গুড বাই এই কথাটা কি নেই? হ্যাঁ নেই, তো যেহেতু নেই সুতরাং এটা ট্রু। ওয়ার্ল্ড নট ইন মাই স্ট্রিং, না ওয়ার্ল্ড কথাটা তো মাই স্ট্রিংয়ে আছে, সুতরাং এটি ফলস হলো। আশা করছি বুঝতে পারছো। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মনে রাখবো সেগুলো হলো কেস সেন্সিটিভিটি। সদস্যপদ পরীক্ষা অর্থাৎ মেম্বারশিপ অপারেশন সাধারণত কেস সেন্সিটিভ হয়, অর্থাৎ হ্যালো এবং হ্যালো এই দুটি আলাদা স্ট্রিং হিসেবে বিবেচিত হবে। বোঝাতে পারলাম? বেশ। সাবস্ট্রিং কাকে বলে? কেবল একটি অক্ষর নয়, সম্পূর্ণ সাবস্ট্রিংয়ে সদস্যপদের পরীক্ষা করা যেতে পারে। অর্থাৎ শুধু একটি অক্ষর নয়, পুরো স্ট্রিংটা অথবা পুরো স্ট্রিংয়ের যে কোনো পার্টকে আমরা সাবস্ট্রিং হিসাবে দেখতে পারি। ব্যবহার, এই অপারেশনটি শর্ত সাপেক্ষে যুক্তি বা কন্ডিশনাল লজিক, ডেটা যাচাইকরণ এবং টেক্সট অনুসন্ধানের মতো বিভিন্ন পরিস্থিতিতে খুব দরকারি। এবারে আমরা স্ট্রিং অপারেশনের সর্বশেষ যে অপারেশনটি সম্পর্কে জানব তার নাম হলো স্লাইসিং। স্লাইসিং বা একে বলা যেতে পারে বিচ্ছিন্ন করা। প্রোগ্রামিংয়ে স্ট্রিং স্লাইসিং হলো একটি স্ট্রিংয়ের একটি অংশ বা সাবস্ট্রিং বের করে আনার প্রক্রিয়া। এটি স্ট্রিংয়ের নির্দিষ্ট সূচি বা ইন্ডেক্স ব্যবহার করে করা হয়। স্লাইসিং মূল স্ট্রিংটিকে পরিবর্তন করে না, বরং একটি নতুন স্ট্রিং তৈরি করে যা মূল স্ট্রিংয়ের একটি অংশ। স্লাইসিংয়ের জন্য সাধারণত বর্গাকার বন্ধনী বা স্কোয়ার ব্র্যাকেট এবং কোলন ব্যবহার করা হয়। এবারে আমরা স্লাইসিংয়ের সিনট্যাক্স দেখে নিই। এটি হলো স্লাইসিংয়ের সিনট্যাক্স। এখানে তিনটি পার্ট দেখো স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে: স্টার্ট ইন্ডেক্স, এন্ড ইন্ডেক্স এবং স্টেপ। স্টার্ট ইন্ডেক্স কি? স্লাইস কোথা থেকে শুরু হবে তার সূচি। এই সূচির অক্ষরটি স্লাইসে অন্তর্ভুক্ত হবে। যদি এটি উল্লেখ না করা হয় তাহলে বাই ডিফল্ট হিসেবে স্ট্রিংয়ের সূচি শুরু হবে 0 থেকে। এন্ড ইন্ডেক্স বা শেষের সূচি, স্লাইস কোথায় শেষ হবে তার সূচি। এই সূচির অক্ষরটি স্লাইসে অন্তর্ভুক্ত হবে না, এটি এক্সক্লুসিভ। যদি এটি উল্লেখ না করা হয় তাহলে ডিফল্ট হিসেবে স্ট্রিং এর শেষ পর্যন্ত ধরা হয়।
স্টেপ বা ধাপ কতগুলো অক্ষর পরপর নেওয়া হবে। এর ডিফল্ট মান হলো 1, মানে প্রতিটি অক্ষর নেওয়া হবে। যদি 2 হয় তাহলে একটি অক্ষর পরপর নেওয়া হবে। এটি মাইনাস বা ঋণাত্মকও হতে পারে, সেক্ষেত্রে স্ট্রিংটি বিপরীত দিক থেকে স্লাইস করা হবে। বোঝা গেল? এবার আমরা উদাহরণের সাহায্যে দেখিনি। এই একটা উদাহরণ নিয়েছি, মাই স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড টুডে। এটার ইন্ডেক্সিং যদি বলি আমরা, এইচ হলো 0, ই হলো 1, এল হলো 2, আবার একটা এল হলো 3, ও হলো 4, স্পেসটা হলো 5, এরকমভাবে চলতে থাকবে। এবার নেগেটিভ ইন্ডেক্সিং যদি ধরি, এই ওয়াই হলো -1, এ হলো -2, ডি হলো -3, ও হলো -4, টি হলো -5। তার মানে কি? তার মানে পেছন দিক থেকে যদি আসি আমরা, এটা -1 2 3 4 5 6 7 এইরকম করতে করতে এইচ অবধি আসবে। আর পজিটিভে যদি যাই তাহলে 0 1 2 3 4 এরকম করে করে যাবে। এর মানে হলো প্রত্যেকটা স্ট্রিংয়ের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারেরই দুটো করে মান আছে বা ইন্ডেক্স আছে, একটি পজিটিভ ইন্ডেক্স এবং একটি নেগেটিভ ইন্ডেক্স। ঠিক আছে, বুঝি। ইউজিং স্পেসিফিক স্টার্ট অ্যান্ড এন্ড ইন্ডিসেস। এই উদাহরণটার ক্ষেত্রে 0 থেকে স্টার্ট হবে 5 অবধি। মাই স্ট্রিং মানে এই যে মাই স্ট্রিং, এই 0 মানে এইচ থেকে শুরু হবে, 5 মানে 5 তো নেবে না, 5 মানে অ্যাকচুয়ালি স্পেস হয়, হ্যালো অবধি নেবে। দেখো, লক্ষ্য করো, এই হ্যালো প্রিন্ট করে দিয়েছে। এই স্লাইস 1টা তো নর্মাল লিখেছে স্ট্রিং, আর এই স্লাইস 1টা হলো ভেরিয়েবলটা। বোঝা গেল? দ্বিতীয় উদাহরণ দেখি। 6 থেকে শুরু হবে 11 অবধি। 6 মানে এটা হলো, ডাব্লিউটা হলো 6, তারপর 7 8 9 10, 11 তো ধরবে না, সুতরাং ওয়ার্ল্ড। কোনো সমস্যা আশা করছি নেই? ঠিক আছে। দ্বিতীয় উদাহরণ, অমিটিং দ্য স্টার্ট ইন্ডেক্স। প্রথম স্টার্ট ইন্ডেক্সটাকে বাদ দিয়ে দিয়েছি, তার মানে শুরু হবে কোথা থেকে? এবার 0 থেকে শুরু হবে, কতদূর যাবে? 5। 5 মানে অ্যাকচুয়ালি 4 অবধি যাবে। কেন? কারণ শেষের যে লেখা থাকে, এন্ড ইন্ডেক্সটা তো শেষের ঘরটা ধরি না, তার এক ঘর আগেই শেষ হয়ে যায়। তাহলে এবার স্লাইস 3 এর মধ্যে কি ঢুকবে? 0 থেকে 4, এইচ ই এল এল ও, এটা হলো 4। দেখো রেজাল্ট এসছে হ্যালো। আশা করছি বোঝা গেল। আরেকটি উদাহরণ, অমিটিং দ্য এন্ড ইন্ডেক্স। এবার আমরা কি করেছি? শেষের ইন্ডেক্সটাকেই বাদ দিয়ে দিয়েছি। তাহলে শেষ কোথায় হবে? যতদূর অবধি স্ট্রিংটি আছে ততদূর অবধি চলতে থাকবে। শুরু কোথায় হবে? 12 নাম্বার ইন্ডেক্স থেকে। 12 নাম্বার ইন্ডেক্স কোনটা? এবার 0 থেকে গুণে আসো তোমরা, দেখো 12 নাম্বার ইন্ডেক্স হবে টি। এখান থেকে দেখো রেজাল্ট আসছে, এখান থেকে এই টুডের রেখাটা চলে আসছে। কেন টুডে আসলো? কারণ 12 থেকে শুরু হয়েছে, 12 হলো টি, এরপর যতদূর অবধি স্ট্রিংটি আছে পুরোটাই শো করবে। নতুন আরেকটি উদাহরণ দেখব, স্লাইসিং দ্য এন্টায়ার স্ট্রিং, অমিটিং স্টার্ট অ্যান্ড এন্ড। তার মানে কি? লক্ষ্য করো, আমরা এখানে স্টার্টও নিইনি, এন্ডও নিইনি, তাহলে কি করবে? স্ট্রিংটি সম্পূর্ণটাই শো করবে। দেখো দেখাচ্ছে এখানে হ্যালো ওয়ার্ল্ড টুডে। একই উদাহরণ দেখবো আমরা, ইউজিং দ্য স্টেপ। স্টার্ট হলো 0 থেকে, এন্ড হবে 11তে, স্টেপ হলো 2। লক্ষ্য করো, 0 1 এর পরেরটা নেবে, 2 2 এর পরেরটা নেবে, 4 5 এর পরেরটা, 6 6 এর পরেরটা, 8 8 এর পরেরটা, 10। ব্যাস এই কটা দেখো, যার যার নিচে লিখেছি সেই কটাই দেখো শো করছে। এই যে, বোঝা গেল? এক ঘর ছেড়ে 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 ছেড়ে। নেক্সট দেখি আমরা, ইউজিং নেগেটিভ ইন্ডেক্সিং। শুরু হবে কোথায়? -5 থেকে, শেষ হবে কোথায়? যতদূর অবধি চলতে থাকবে। রেজাল্টটা লক্ষ্য করি, -5 মানে টি। কেন? লক্ষ্য করো, -1
2 -3 -4 -5। তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারেরই দুটো করে ইন্ডেক্স আছে, একটি পজিটিভ ইন্ডেক্স এবং একটি নেগেটিভ ইন্ডেক্স। সেই অনুযায়ী এটা টুডে প্রিন্ট করলো। রিভার্সিং এ স্ট্রিং ইউজিং এ নেগেটিভ স্টেপ। লক্ষ্য করো কি করেছি আমি। স্টার্ট ইন্ডেক্স নেই, এন্ড ইন্ডেক্স নেই, শুধু স্টেপ আছে। স্টেপ কি দেওয়া আছে? -1। কতদূর চলবে? যতদূর অবধি এই ডেটা আছে করবে। দেখো রেজাল্টটা একটু লক্ষ্য করো। প্রথমে কি করবে? -1-এ আসে, -1 মানে এখানে আসে, তাহলে সেটা প্রিন্ট করাবে। সেটা প্রিন্ট করবে মানে সেই ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি এখানে স্টোর করে মাই স্ট্রিংয়ের মধ্যে। তারপরে তারপরে এটা 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 এরকম পরপর চলতে থাকবে। কতদূর? যতদূর অবধি স্ট্রিংটা আছে এই পুরোটা স্টোর করবে ও উল্টোভাবে। ঠিক আছে, উল্টোভাবে স্টোর করবে। তারপর ফাইনালি সেটিকে প্রিন্ট যদি করাতে চায় প্রিন্ট করাবে। এক্ষেত্রে প্রিন্ট করিয়ে দিয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা নিজে একবার প্রোগ্রামটা করে দেখো, দেখো সুবিধা হবে। সব শেষে যে আমরা উদাহরণটি দেখব সেটি হলো স্টার্ট, এন্ড অ্যান্ড নেগেটিভ ইন্ডেক্স। স্টার্ট ইন্ডেক্স 10, এন্ড হবে 5-এ, -1 করে চলবে। দেখি 10 নম্বর কোনটা? 0 1 2 3 4 5 6 7 8 9 10। এর ডি হলো 10, যাবে কোথায়? যাবে 5 অবধি। 5 মানে 0 1 2 3 4 5, এই হলো 5। এবার 5 অবধি তো যাবে না, তার এক ঘর আগে অবধি যাবে। অর্থাৎ এক্ষেত্রে এক ঘর আগে মানে যেহেতু 10 থেকে শুরু হয়েছে, এক ঘর আগে মানে 6 অবধি যাবে। আশা করছি বুঝতে পারছো। কেন 6 অবধি, কেন 4 অবধি নয়? কেন? কারণ শুরুই তো হয়েছে 10 থেকে, ওপর দিক থেকে নিচে নামছে তো। এবার এর স্টেপগুলো কি আছে? স্টেপগুলো আছে -1। তাহলে সবার প্রথম প্রিন্ট করাবে ও ডি, তারপরটা এল, আর, ও, ডাব্লিউ। দেখো তাই করিয়েছে। এই উদাহরণগুলো খুব ভালো করে লক্ষ্য করো। এইগুলো তোমাদের পরবর্তীতে পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে, কারণ এখান থেকেই ক্রিটিক্যাল করে বিভিন্ন ধরনের উদাহরণ তোমাদেরকে পরীক্ষার সময় দেওয়া হবে। আশা করছি এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাও বা স্ক্রিনশট তুলে পাঠাও, আমি তোমাদের অ্যান্সার করব। ধন্যবাদ।